আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের ভারতের বাইরে সমাজ ও শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করব। ভারতের বাইরে সমাজ ও শিক্ষা সংস্কার এটা শুরু করার আগে তোমাদের যতদূর পর্যন্ত পড়ানো হয়েছে সেই প্রশ্নগুলো একটু দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 77 থেকে 80 পর্যন্ত, মানে 77 থেকে 80 পেজ পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে। এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো একটু দিয়ে দিচ্ছি। কেউ কেউ প্রশ্ন দেওয়ার জন্য বলছো, তাদের কথা মাথায় রেখেই এই প্রশ্নগুলো দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের ভারতীয় ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের মধ্যে ভারতীয় ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি ছিল? ভারতীয় ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি ছিল? ভারতে ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি ছিল? দেখো, এখানে দুটো আলাদা আলাদা পার্টে আলোচনা করতে হবে। এটা 2 নম্বরের প্রশ্ন। প্রথমেই বলতে হবে যে ভারতীয় ঔপনিবেশিক সরকারের ইংরেজি শিক্ষার কেন প্রয়োজনীয়তা ছিল না। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলেন যে সুদূর ইংল্যান্ড থেকে লোক নিয়ে এসে প্রশাসনগুলো চালানো খুব কষ্টসাধ্য, প্রশাসনের কাজকর্ম চালানো খুব কষ্টসাধ্য। তাই তারা চেয়েছিলেন যে ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন ঘটাতে, এবং ইংরেজি শিক্ষায় যে সমস্ত মানুষ শিক্ষিত হবে তাদের দিয়েই প্রশাসনিক কাজগুলো করানো হবে, অর্থাৎ একটা শিক্ষিত কেরানি তৈরি করাই তাদের লক্ষ্য ছিল। অন্যদিকে ভারতীয়রা দেখেছিল যে ইংরেজি শিক্ষায় যদি শিক্ষিত হতে পারা যায় তাহলে কি হবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারা গেলে তাহলে ইংরেজদের অধীনে চাকরি পাওয়া যাবে এবং তাদের আর্থিক অবস্থা ভালো হবে এবং সমাজে তাদের একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তাহলে এই দুটো পার্টে এটা কিন্তু আলোচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী নামে কারা পরিচিত? মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি শিক্ষা গ্রহণ করে এক শ্রেণীর মানুষ, ভারতবর্ষে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে এক শ্রেণীর মানুষ নিজেদের ইংরেজদের সমকক্ষ বলে মনে করতে শুরু করেছিল এবং তারা আর্থিক দিক থেকে বেশ সচ্ছল হয়ে উঠেছিল। এবং এই ইংরেজি শিক্ষিত জানা ব্যক্তিরা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সাধারণ মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতেন এবং তাদেরকে সমাজে একটা গণ্যমান্য বলে মনে করতেন। এই শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী নামে পরিচিত। 3 নম্বর হচ্ছে কবে কোন পত্রিকায় মধ্যবিত্ত শব্দটি প্রথম ব্যবহার করা হয়? কবে কোন পত্রিকায় মধ্যবিত্ত শব্দটি প্রথম ব্যবহার করা হয়? 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায়। 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় প্রথম এই মধ্যবিত্ত শব্দটি ব্যবহার করা হয়। 4 নম্বর আছে
গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা কে কবে রদ করেন? গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা কে কবে রদ করেন? 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা রদ করেছিলেন। সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা কি? আগেকার দিনে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত। তারপর আছে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা কে কবে রদ করেন? সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথা রদ করেন। 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। এটা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জেমস অগাস্টাস হিকি এটা এই পত্রিকাটা প্রকাশ করেন এবং এটা ছিল ভারতবর্ষের মধ্যে প্রথম সংবাদপত্র এবং এই বেঙ্গল গেজেটটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম ভারতের সংবাদপত্র। বেঙ্গল গেজেট এই সংবাদপত্রটা ছিল ইংরেজি পত্রিকা। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি এটা প্রকাশ করেছিলেন। বাংলা ভাষায় প্রথম পত্রিকা বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম বাংলা ভাষার প্রথম পত্রিকার নাম মার্চম্যান সম্পাদিত দিগদর্শন। মার্চম্যান সম্পাদিত দিগদর্শন হলো বাংলা ভাষার প্রথম পত্রিকা। এই পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। তাহলে বাংলা ভাষার প্রথম পত্রিকার নাম হচ্ছে দিগদর্শন। এটা মার্চম্যান 1818 খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশ করেন এবং এটি ছিল বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ। মার্চম্যান সম্পাদিত সমাচার দর্পণ হলো বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা। এরপর আছে বিধবা বিবাহ
বিধবা বিবাহ কে কবে আইন সিদ্ধ করেন? তাহলে বিধবা যাদের স্বামী মারা যায় তাদের বিধবা বলা হয়। আগেকার দিনে এই সমাজে বিধবা বিবাহ প্রচলিত ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিভিন্ন যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে দেখান যে সমাজে বিধবা বিবাহ খুবই প্রয়োজনীয় এবং সমাজে এই প্রথাটা একান্তই অপরিহার্য। তাহলে তার আবেদনে সাড়া দিয়ে লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহকে আইন সিদ্ধ করেছিলেন এবং এটা শুধুমাত্র আইনে পরিণত হয়েছিল তাই নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজের পুত্রের সঙ্গে একজন বিধবা মহিলার বিয়ে দিয়ে তিনি একটা জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছিলেন সেই সময়কালে। সতীদাহ প্রথা কত নম্বর রেগুলেশন দ্বারা রদ হয়েছিল? সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন দ্বারা রদ হয়েছিল। 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা রদ হয়। বিধবা বিবাহ কত নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ কত নম্বর রেগুলেশন দ্বারা আইন সিদ্ধ হয়? বিধবা বিবাহ 15 নম্বর রেগুলেশন দ্বারা আইন সিদ্ধ হয়। তাহলে সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন আর বিধবা বিবাহ 15 নম্বর রেগুলেশন দ্বারা এটা একটা আইনবদ্ধ হয় আর একটা হচ্ছে রদ হয়। নেক্সট আছে ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে কারা পরিচিত? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ, বা নব্যবঙ্গীয়, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় নামে কারা পরিচিত? হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শ দ্বারা হিন্দু কলেজের একদল ছাত্র অনুপ্রাণিত হয়েছিলেন যারা নব্যবঙ্গীয় বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তাহলে হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শে হিন্দু কলেজের একদল ছাত্র অনুপ্রাণিত হয়েছিলেন যারা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। 4 জন নব্যবঙ্গীয় নাম লেখো। চারজন নব্যবঙ্গীয় নাম লেখো। রামতনু লাহিড়ী, রসিকৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, এরাই হলেন 4 জন নব্যবঙ্গীয়। টিকা লেখো। নব্যবঙ্গ আন্দোলন। নব্যবঙ্গ আন্দোলন টিকা লিখবে। তারপর নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? দেখো, যারা নব্যবঙ্গীয় বা ডিরোজির আদর্শে যারা অনুপ্রাণিত, তারা প্রচলিত যে সমাজ ব্যবস্থা, সেই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেগুলো সমাজ কখনো মেনে নেয়নি।
নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার পিছনে যে সমস্ত কারণ ছিল সেগুলি হলো যোগ্য নেতার অভাব। তাহলে ডিরোজির মৃত্যুর পর এগুলো যখন পড়িয়েছি তখন আলোচনা করেছি, এভাবে পয়েন্টস করে লিখবে যে যোগ্য নেতার অভাব। ডিরোজিওর অকাল মৃত্যু, ডিরোজিও মাত্র 17 বছর বেঁচে ছিলেন, তাই ডিরোজিওর অকাল মৃত্যু এই নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার একটা অন্যতম কারণ ছিল। ডিরোজিওর মৃত্যুর পর এই আন্দোলনের হাল কে ধরবে বা এই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যোগ্য নেতার অভাব ছিল, তাই এই আন্দোলন ব্যর্থ হয়। 2 নম্বর হচ্ছে যে এই আন্দোলন শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই আন্দোলন শহরের শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, অশিক্ষিত মানুষরা এই আন্দোলন থেকে অনেক দূরে ছিলেন, তাই আন্দোলন ব্যর্থ হয়। তারপর লিখবে যে আন্দোলন ছিল শহর ঘেঁষা। ডিরোজিও নববঙ্গ আন্দোলন ছিল শহরের মধ্যে সীমাবদ্ধ, শহর গ্রামের সাধারণ মানুষরা এই আন্দোলন সম্পর্কে জানতেন না বা গ্রামের মানুষদের সঙ্গে এই আন্দোলনের কোনো যোগ ছিল না, তাই আন্দোলন ব্যর্থ হয়। 4 নম্বর হচ্ছে যেহেতু এই আন্দোলন প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল বা প্রচলিত যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার উপর এরা আন্দোলন করেছিলেন, তাই সমাজ এই আন্দোলনকে মেনে নেয়নি, তাই এই আন্দোলন খুব তাড়াতাড়ি ব্যর্থ হয়ে যায়। নেক্সট, এরপর একটা বড় প্রশ্ন আলোচনা করবে, লিখে দিচ্ছি প্রশ্নটা আমি। বাংলার সমাজ ও শিক্ষা সংস্কারে বাংলার সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করুন। বিদ্যাসাগরের অবদান। বাংলার সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান আলোচনা করুন। তাহলে 80 পাতা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করা হলো। এরপর আমরা আলোচনা করব যে ভারতের অন্যত্র সমাজ এবং শিক্ষা সংস্কার নিয়ে। ভারতের বাইরে সমাজ ও শিক্ষা সংস্কারে যে সমস্ত মহিলাদের অবদান উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম হল পণ্ডিতা রমাবাই। এই পণ্ডিতা রমাবাই তিনি একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতীয় শাস্ত্র সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। ভারতীয় যে শাস্ত্র সেই শাস্ত্র বিষয়ে তিনি যথেষ্ট দক্ষ ছিলেন, যথেষ্ট পারদর্শিনী ছিলেন। তিনি একজন শূদ্রকে বিয়ে করেছিলেন। তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের মেয়ে ছিলেন, তবু কিন্তু সমাজে যারা অপাঙ্ক্তেয় সেই শূদ্র সম্প্রদায়ের একজনকে তিনি বিবাহ করেছিলেন। তাহলে পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন মানুষ, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েও কিন্তু একজন শূদ্রকে তিনি বিয়ে করেছিলেন। তিনি বিধবা অবস্থায় তিনি খুব তাড়াতাড়ি বিধবা হয়ে গিয়েছিলেন, তাই তিনি বিধবা অবস্থায় তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখানে গিয়ে তিনি ডাক্তারি পড়েছিলেন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন। বিধবা মহিলারা যাতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় বা তারা যাতে শিক্ষিত হতে পারে তার জন্য তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে থাকার সঙ্গে সঙ্গে বিধবা মহিলাদের থাকার সঙ্গে সঙ্গে তিনি তাদের পড়াশোনারও ব্যবস্থা করেছিলেন। মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের একজন ধর্ম সংস্কারক ছিলেন। 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গের নেতৃত্বে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। তাহলে আত্মারাম পাণ্ডুরং 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে এই প্রার্থনা সমাজের যিনি মূল দায়িত্ব নিয়েছিলেন তিনি হলেন
মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে তিনি এই প্রার্থনা সমাজের তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাহলে প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য ছিল সমাজের উন্নয়ন এবং নারী জাতির সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে নারী জাতির উন্নয়ন, সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে নারী জাতির যাতে উন্নতি সাধিত হয় তার জন্য এই প্রার্থনা সমাজ চেষ্টা করেছিল। তাহলে প্রার্থনা সমাজের মূল যেগুলো বিষয়বস্তু সেগুলো হলো কি কি না, বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ এবং নারী শিক্ষার প্রসার ঘটানো। তাহলে বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ মানে হচ্ছে উচ্চবর্ণের ছেলের সঙ্গে নিম্নবর্ণের নারী, মানে উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের যে বিবাহ সেটাকে অসবর্ণ বিবাহ বলা হয়। এই অসবর্ণ বিবাহ আর অসবর্ণ বিবাহের পাশাপাশি নারী শিক্ষার প্রসার ঘটানো ছিল এই প্রার্থনা সমাজের একটা অন্যতম কার্যাবলী। দুস্থ মানুষ যারা, দুস্থদের উন্নয়ন করা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা করা, এই সমস্ত কাজগুলো এই প্রার্থনা সমাজ করেছিল। সমাজের কুসংস্কার দূর করা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা, পণপ্রথা, এইগুলো সমাজ থেকে যাতে দূরীভূত হয় তার চেষ্টা করেছিল এই প্রার্থনা সমাজ। আধুনিক শিক্ষার প্রসার ঘটানো, এটাও ছিল প্রার্থনা সমাজের একটা অন্যতম কার্যাবলী। প্রার্থনা সমাজের উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি তৈরি হয় এবং শিক্ষা বিস্তারের জন্য দক্ষিণ ভারতে 1886 খ্রিস্টাব্দে 1886 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য শিক্ষা সমিতি তৈরি হয়েছিল। 1886 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য শিক্ষা সমিতি, 1886 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য শিক্ষা সমিতি তৈরি হয়। দক্ষিণ ভারতের ক্ষেত্রে এটা এই প্রার্থনা সমাজ শিক্ষা প্রসারের ক্ষেত্রে বা সমাজের যে কুসংস্কার সেই কুসংস্কার দূরীভূতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং মাদ্রাজে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। আজকে দেখো তোমাদের পেজ নাম্বার 77 থেকে 80, পেজ নাম্বার 77 থেকে 80 পাতা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো এবং ভারতের বাইরে সমাজ ও শিক্ষা সংস্কারে এখানে পণ্ডিত রমাবাই এবং মহাদেব গোবিন্দ রানাডে এই দুটো নিয়ে আলোচনা করা হলো। পরের ক্লাসে আমরা আলোচনা করব আর্য সমাজ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী আলোচনা করার পর আমরা বাংলার যে সমাজ সংস্কারে যে সমস্ত মনীষীরা আছে সেগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। যে প্রশ্নগুলো দেওয়া হলো, যদি উত্তর লেখার ক্ষেত্রে কিছু সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। কোনো প্রশ্ন লেখার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করেছি, তা সত্ত্বেও যদি কারো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।